আপনাদের পড়ে শোনাচ্ছিলাম লুইজি বার্তোলিনির উপন্যাস বাইসাইকেল থিভস। উপন্যাসটির আজ চতুর্থ পর্ব। ঠিক এই সময় বাঁ দিকের ছোট দরজা দিয়ে বেটে মতো একটা লোক ঘরে ঢুকল। মনে হলো সে আমার চেয়েও অসুবিধায় পড়েছে। আমি কোনো অনুরোধ না করা সত্ত্বেও আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস করে সে তার ঘটনা বলতে শুরু করল, এবং তার চেয়েও কঠিন অবস্থা, আমার কাছে সে পুলিশের বিরুদ্ধেই অভিযোগ জানালো। সে বলল, ভিয়া দেল আনিমা এবং পিয়াজা নাভনার কাছাকাছি বাড়িগুলোর একখানার মালিক সে। পিয়াজা দেল চিয়েসা দি সান্তা মারিয়া দেলা পেসের সামনে একটা গলির মধ্যে এই বাড়িখানা। পিয়াত্রো দা কার্তোনার স্থাপত্যের মনোরম একটা নিদর্শন সেটা। বেটে লোকটি এই অট্টালিকার বিভিন্ন তলাগুলো সৎ অথবা অনুমানে সৎ ভাড়াটেদের কাছে ভাড়া দিয়েছিল। জার্মান দখলের সময় কিছু কিছু ভাড়াটে পালিয়েছিল, অবশিষ্টরা ঘর দখল করেই ছিল। যারা ছিল তারা মৌখিক অনুমতি নিয়ে যারা পালিয়েছিল অথবা পালাতে চেয়েছিল অথবা বাধ্য হয়েছিল পালাতে, তাদের ঘরগুলো ভোগ দখল করছিল। জোর করে তারা তালা ভেঙে ঘরে ঢুকেছিল। পালিয়ে যাওয়া ভাড়াটিয়াদের আসবাবপত্র ঘর থেকে বের করে দিয়ে কিংবা কোনো পেছনের কুঠুরিতে সরিয়ে দিয়ে এইসব নতুন ভাড়াটেরা ওইসব ঘরে ঘরে তাদের নোংরা খাট বিছানা পেতে বেশ্যা আর সৈনিকদের ঘণ্টা হিসেবে ভাড়া দিচ্ছে। এক কথায় ওরা গৃহস্থ বাড়িকে অভিসারালয়ে রূপান্তরিত করেছে। এখন আবার ওখানে কোথা থেকে একজন নোংরা বুড়ো পরিচালকও এসে জুটেছে। খাবার দাবার এমনকি পোশাক এবং বেশ্যা ভাড়ার টাকাও ধার দেয়া হচ্ছে এখান থেকেই। স্বাভাবিকভাবেই এসব কাণ্ড বাড়িওয়ালার রুচির সাথে ঠিক খাপ খাচ্ছে না। ঘটনাটা প্রকাশ পাওয়ার পর সে বহুবার এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ প্রার্থনা করেছে। পুলিশ হস্তক্ষেপ বিলম্ব করেছে এবং অবশেষে আজ সে নিজেই থানায় এসেছে দুজন পুলিশ কনস্টেবল চাইতে। সে যখন ওইসব বেশ্যাদের আর ওই পরিচালককে বাড়ি থেকে উচ্ছেদ করবে, তখন অন্তত যেন পুলিশ তাকে রক্ষা করে। এটা বড়ই চিত্তাকর্ষক ঘটনা হয়ে উঠবে, কেননা যেসব আগ্রহী সৈনিকরা বেশ্যাদের পক্ষ থেকে তাদের রক্ষা করছে, তারাই এবার পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করবে। পুলিশের হস্তক্ষেপ অবশ্য প্রয়োজনীয়, কিন্তু দারোগা সাহেব বর্তমানে থানায় নেই, তাই বেটে লোকটি অপেক্ষা করছে। প্রতীক্ষা সর্বদাই দীর্ঘ এবং বিরক্তিকর। এ ব্যাপারে সময় প্রায় স্থির, কিন্তু অন্য ব্যাপারে সময় যেন উল্কার মতো দ্রুত অতিক্রান্ত হয় আমাদের কোনো পাত্তা না দিয়েই অথবা উপযুক্ত সফলতা ছাড়াই। কিন্তু প্রতীক্ষা যদি সুদীর্ঘ হয়ে ওঠে, যদি থানার বারান্দায় বা ভেতরকার কোনো ঘরে বসে সেই সময় কাটাতে হয়, তাহলে মনে হয় সে প্রতীক্ষা যেন চিরন্তন। সে সময় আর ফুরোতেই চায় না। সময় যেন একেবারে স্তব্ধ হয়ে গেছে। সময়ে যে চাকাগুলো চিরকালের, সেগুলো বুঝি মন্ত্রমুগ্ধ স্থাণু হয়ে গেছে। আগে কখনো আমাদের স্নায়ু বৈকল্য না ঘটলেও এই অবস্থায় আমাদের স্নায়ু বিকল হতে বাধ্য। তাছাড়া থানায় দর্শন দেয়া কখনো সুস্থিরভাবে হয় না, হতে পারেই না। এ ঘটনা ঘটে যখন সমন ধরিয়ে আমাদের সেখানে ডাকা হয়, তারপর হাজারো রকমের সন্দেহ অস্বস্তির মধ্যে অতীত ঘেঁটে বার করা হয় হাজারো অনুমানসিদ্ধ অপরাধের অভিযোগ। অথবা যদি আমাদেরই কোনো অভিযোগ জানানোর থাকে এবং সেজন্য যদি আমরা পুলিশের সাহায্য চাই, সেক্ষেত্রেও আমরা যে খুব স্বস্তি পাই তাও নয়। এই লোকটাও মনে হচ্ছে স্নায়ু বৈকল্যের শিকার হয়েছে। আমার সাথে কথা বলার সময় প্রায় একটা ইঞ্জিনের মতো সে ভসভস করে ধোঁয়া ছাড়ছিল। এর মধ্যেই বার্তিনিক সে তার কাহিনী বর্ণনা করেছে, এবং প্রতিবারই তার কাহিনীর পারম্পর্য ওলটপালট হয়ে গেছে, যেন একটা ফিঙে খাঁচায় বসে সমানে কিচকিচ করছে। প্রথমটায় অনিচ্ছার সাথে তার গল্প শুনছিলাম, পরে সেই লোকটা আমার কৌতূহল আকর্ষণ করতে সক্ষম হলো, বিশেষ করে যখন সে বর্ণনা করল কেমন করে একটা অর্ধনগ্না বেশ্যা স্রেফ একটা পেটিকোট পরে রাস্তায় ছুটে বেরিয়ে এসেছিল তার সাথে ঝগড়া করতে। পরশু সে যখন রাস্তায় দাঁড়িয়েছিল, তখন সেই বেশ্যাটা তার চারতলা জানলা দিয়ে তার মাথার নোংরা জল ঢেলে দেওয়ার চেষ্টা করছিল। সারাক্ষণ ধরে মেয়েটা তাকে টিটকিরি দেয়, তাকে নিয়ে মজা করে, অশ্লীল ইঙ্গিত দেয়, গালাগাল করে।
লোকটি আমাকে বোঝাতে চাইছিল যে এটা একটা কলঙ্কময় ব্যাপার। দুটো মেয়ে আছে তার, একটি এসব বোঝার পক্ষে যথেষ্ট বড়, অন্যটি নাবালিকা হলেও এসব যে মোটেই বোঝে না তা নয়। নীতি রক্ষার্থে এবং তার মেয়েদের ভালোর জন্য সেই জঘন্য ব্যাপারটাকে আপাতত শেষ করতে ইচ্ছুক। তাছাড়া ওই বুড়ো বেশ্যার দালালটা তাকে কোনো বাড়ি ভাড়া দেয় না, আগের ভাড়াটেরাই তাই। বাড়িওয়ালার ভদ্রলোক এখন কেবল দুর্নাম আর রসিকতার পাত্র হয়েছেন। ওই বাড়ি থেকে এখন তার কোনো রোজগার নেই, আছে শুধু দুর্নাম। বারবার সে এসব বলতে লাগলো। ঘটনা তাকে এমন উত্তেজিত করে তুলেছিল যে এর চেয়ে বেশি কিছু সে বলতেই পারছিল না। কিন্তু আপনি এখানে কি করছেন? সহসা সে শুধালো। তাকে বলতে হলো একখানা অ্যালুমিনিয়ামের তৈরি সাইকেল চুরি হওয়ায় এখানে আমাকে আসতে হয়েছে। একখানা সাইকেল? জবাব দিল সে। কিন্তু রোমে তো রোজ 400-500 সাইকেল চুরি হয়। ইচ্ছে করেই আমি অ্যালুমিনিয়াম শব্দটা ব্যবহার করেছিলাম, যাতে উৎসাহিত হয়ে সে পুলিশের বিরুদ্ধে আরও অভিযোগ জানায়। বক্তব্যকে সীমিত রেখে আমি বলতে বাধ্য হলাম যে এই সাইকেল চুরির সঙ্গে বিশেষভাবে নিয়োজিত কোনো নির্দিষ্ট দল জড়িয়ে নেই। আপনাকে আমি বলছি, বেটে লোকটি আবার বলতে শুরু করল। পুলিশ কনস্টেবলরা আর তাদের অফিসাররা হচ্ছে বদমাইশ দুরাত্মার দল। তারা মনুষ্য সমাজের শরীরে এঁটুলি, উকুন আর ডাঁশ মাছির মতন বাস করে। মাঝে মাঝে তারা বেশ বড়লোক হয়ে ওঠে এবং তখন লোকে বলে তারা তাদের বাচ্চাদের মানুষের রক্ত পান করায়। কোনো সুন্দর সকালে বাকচিনির মতন তাদের নজরেও পড়ে যেতে পারে যে এর চেয়ে পেছনে পড়ে থাকা এবং জমিতে লাঙল দেওয়া ভালো, অথবা অ্যাঙ্গুলিনা ময়দা কারখানা থেকে 2 ব্যাগ ময়দা গাধার পিঠে চাপিয়ে তার ল্যাজ মুঠো করে তার পিছনে পিছনে আসাও এর চেয়ে ঢের ভালো কাজ। স্বভাবের দিক দিয়েও এই পুলিশরা অতি জঘন্য। অন্তত কিছুদিন আগে পর্যন্ত তারা তাই ছিল, মূর্খ এবং অভদ্র। তারা অন্যের চোখে জল শুষে নেয়, অত্যাচার করে, সাধারণ লোকজনের ওপর আরও বেশি বিমর্ষতার কারণ ঘটিয়ে তা উপভোগের মধ্যে দিয়ে তারা নিজেদেরই মনের বিমর্ষতা নষ্ট করতে চায়। যেমন একটা পেরেক আর একটা পেরেককে আঘাত করে ধাক্কা দিয়ে বার করে দেয়। তারা অন্যের দুঃখের কাহিনী শুনে আনন্দ পায়। যখন কোনো হতভাগ্য উৎপীড়িত বিচারকের সামনে দাঁড়িয়ে হতভম্ব হয়ে যায়, কথা হারিয়ে যায় তাদের মুখ থেকে, বলবার সময় কেঁদে ফেলে, বলে যে তারা মারাত্মক পীড়নের শিকার হয়েছে, তখন এই পুলিশগুলো দাঁত বার করে হাসতে থাকে। স্পষ্টই বোঝা যাচ্ছিল ছোটখাটো লোকটা হতাশ হয়ে পড়েছে। তবু সে বলছিল, এসব জেনেও বুঝতে পারছেন তো কত অনিচ্ছা সত্ত্বেও নেহাত প্রয়োজনের খাতিরে আমাকে এই পুলিশের সাহায্য সহযোগিতা চাইতে আসতে হয়েছে। তিজির মতো কেউ একজন তার ভালো করবে। চঞ্চল মানুষটাকে একটু শান্ত করার আশায় কথাটা আমি বললাম। বুঝতে পেরেছি যারা বিশ্বাস করে গুন্ডামি মাস্তানি হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার একমাত্র পথ। আপনি তাদের বিরোধী। বন্ধু এবং আত্মীয় স্বজন থাকার কারণে আপনি যথেষ্ট ভাগ্যবান হিসেবেই জন্মগ্রহণ করেছেন। আপনি পকেটে টাকা রয়েছে অথবা রয়েছে প্রভাবশালী আত্মীয়রা। শুধু বুদ্ধির উপর নির্ভর করে ইতালিতে কেউ উন্নতি করতে পারে এ কথা আপনি নিশ্চয়ই ভাবতে পারেন না। বুদ্ধি ও দয়া নৈতিক সাধুতার সমার্থক। ইতালিতে মনে করা হয়ে থাকে বুদ্ধি ও প্রতিভা শুধু দুঃখ নিয়ে আসে। তাহলে সবকিছুর ফয়সালা গুন্ডামি করেই হয়? ছোটখাটো লোকটা জবাব দিল। এর কিছুক্ষণ পর থানার দারোগার সাথে সাক্ষাৎ এবং কথা বলার অনুমতি পেল লোকটা। সব কথা শুনে দারোগা অভ্যাস মাফিক কাঁধ নাচালো, বুঝিয়ে দিল যে তার জন্য আদৌ কিছু করতে পারবে না। 10 মিনিটের বেশি লাগলো না গোটা ব্যাপারটায়। যতটা রাগ নিয়ে সে এখানে এসেছিল তার চেয়ে ঢের বেশি দুঃখ আর রাগ নিয়ে সে বেরিয়ে গেল। শেষমেশ সে এতটাই রেগে গিয়েছিল যে যাওয়ার আগে আমার কাছে সে বিদায় নিতেও ভুলে গেল। আমার পালা যখন এলো তখন ঘটনাটা যতদূর সম্ভব খুলে বললাম। এটা শুধু একটা সাইকেল চুরির ঘটনা না, এ প্রায় চোরের রাজত্ব বলা যায়। সৎ একজন লোককে তারা সবাই মিলে যে আক্রমণ করেছিল তাও বললাম। একবার সে তাদের কবল থেকে পালাতে পেরেছে, আর সেটা
তার নিজের বুদ্ধিতেই সম্ভব হয়েছে। নিজের জীবনে ঝুঁকি নিয়েই সে এক সাইকেল চোরের পিছু ধাওয়া করেছিল। দারোগা হুকুম দিলেন পাপ্পাকে থানায় ধরে আনার জন্য। কিন্তু সেটা কি ভালো কাজ হবে? পাপ্পা নিশ্চয়ই একা আসবে না। এটা তাদের দলের পক্ষে জীবন মরণ সমস্যা। কাজেই সঙ্গী সাথীদের নিয়েই সে থানায় হাজির হবে। আর তখন পাপ্পা আর আমি মুখোমুখি হলে কি ঘটনা ঘটবে? আমাকে জোর দিয়ে বলতে হবে পাপ্পাকে সাইকেল চোর হিসেবে আমি ঠিকই চিনেছি, কিন্তু সে অপরাধ অস্বীকার করবে। অনেক সাক্ষী সাবুত জড়ো করবে সে। তারা এও বলবে যে সে তখন আদৌ রোমেই ছিল না ইত্যাদি। অন্যদিকে এর বিরুদ্ধে কি প্রমাণ দাখিল করব আমি? কিছুই না, কিছুই না, কিছুই নেই আমার হাতে। কারণ পরশু ও কাল আমি ওদের বিচরণভূমি ঘুরে ঘুরে দেখেছি ওদের চারপাশের জঘন্য পরিবেশ। এতদূর পর্যন্ত আমি এগিয়েছিলাম যে মুচিটাকেও সাহস করে শুধিয়েছি। পরিষ্কার মিথ্যা জবাব দিয়েছিল সে। জোর দিয়ে বলেছিল যে সাইকেল চোরটাকে নাকি সে দেখেইনি, কাজেই সে তাকে চিনবে কি করে? অবশ্য গোটা ব্যাপারটাই অত্যন্ত সন্দেহজনক। চোরটাকে বেরোতে দেখে আমি তাকে দেখিয়ে মুচিটাকে বলেছিলাম, ওর মুখের দিকে তাকাও, মুহূর্তের জন্য মাপ করো আমাকে, তোমার দোকানে আমার সাইকেলখানা রাখছি। ছোট্ট স্কোয়ারের প্রত্যেকে চোরটাকে পালিয়ে যেতে দেখেছিল তখন। এখন একটা ছোট্ট সূত্র মনে পড়ছে আমার, যদিও প্রথমে বিষয়টা গুরুত্বহীন বলে মনে হয়েছিল। আমি যখন চুরি যাওয়ার পর সাইকেলটার জন্য শোক করছিলাম, তখন পথ চলতি এক ছোট্ট চেহারার বুড়ি তার কাঁপা কাঁপা আঙুল তুলে দেখিয়ে বলেছিল, ওখানে খোঁজ করো। তার ওই ওখানে কথাটায় আমি মনে করেছিলাম পিয়াজা দেল মন্তের দিকে। এখন মনে হচ্ছে তার অর্থ ছিল পাপ্পার ছোট্ট দোকানটা। এখন আমার কি করা উচিত? ফিরে গিয়ে কি বুড়িকে খুঁজে বার করব? সকলেই জানে পুলিশের সামনে মুখ খুলতে এসব বুড়িরা বেজায় ভয় পায়। এমনকি তখন বাতাসেও তারা কাঁপতে থাকে, অনেকটা কচ্ছপের মতন আর কি। যে মুহূর্তে মুখের ওপর ওরা বাতাসের ঝাপটা খায়, অমনি খোলের মধ্যে সেঁধিয়ে যায়, চোখ বন্ধ করে। অন্য যেসব লোকজন তখন সেখানে হাজির ছিল, তাদের মধ্যে কেই বা আমার অভিযোগ সমর্থন করবে? ঠেলাওয়ালারা? নিশ্চয়ই না। কারণ তা যদি তারা করতে চাইত, তবে তখনই করতে পারত। হাত বদল হওয়া ছোট্ট আসবাবপত্রের ম্যানেজার পাপ্পাকে দেখিয়ে দিত। তারা প্রতিদিনই ওকে দেখছে। আসলে ঠেলাওয়ালারাও চোরদেরই দলে, কারণ তাদের অশ্বতর ঘোড়া, গাড়ি এবং ঠেলাগুলোর আস্তানা হচ্ছে ভিয়া দেল মাত্তোলাতোতে। আর ও কথা তো আগেই বলেছি যে ওখানেই একদল চোরের পাক্কা ঠিকানা। বাস্তবে কোনো লোকই আমার হয়ে সাক্ষী দিতে আসবে না। যা ঘটবে তার একটা ছবি এখনই আন্দাজ করে নিতে পারছি। পুলিশের সামনে দাঁড়িয়ে পাপ্পা মেজাজ গরম করার ভান করবে। কমিশনার নিজেই তাকে বলবেন, আমি যদি এরপরও তার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ জানাতে থাকি, তবে সে যেন আইনি ব্যবস্থা নেয় এবং আমাকে তখন সেক্ষেত্রে থানা ত্যাগ করতে হবে। তারপর কি? তার স্যাঙ্গাতেরা ইতিমধ্যে থানার সামনে জমায়েত হবে। তারা আমার ওপর হামলা করবার চেষ্টা করবে। সরলভাবে বলছি, একখানা সাইকেলের জন্য নিজের গায়ে চামড়া হারানো ঝুঁকি নেওয়া একেবারেই ঠিক কাজ হবে না। বরং অন্য কোনো বিষয়ের জন্য আপাতত গায়ের চামড়াখানা বাঁচানোই ভালো। অন্যদিকে পুলিশ প্রধানই যখন তোমার জন্যে কিছু করতে পারছেন না, এমনকি তার ইচ্ছা থাকলেও পাপ্পাকে ছায়ার মতন অনুসরণ করার হুকুম তিনি দিতে পারছেন না, অথবা পারছেন না তার কোনো লোককে তোমার হেফাজতে রাখতে, তখন তুমি কি করতে পারো? তুমি তাকে নিশ্চয়তা দিয়ে বলো যে ভিয়া দেল মাত্তোলাতোতে সাইকেল চোরেদের একটা আস্তানা, এবং ওর কাছেই তুমি জায়গাটা দেখিয়ে দাও, রয়েছে চোরাই সাইকেলের গোপন গুদাম। কিন্তু দারোগা অপরাধীদের কাউকে ধরেও না, জিজ্ঞাসাবাদও করে না। বোধহয় ভিয়া দেল মাত্তোলাতোতে কি হয় এবং হচ্ছে তা থানার দারোগা আর তার লোকেরা তোমার চেয়ে বেশিই জানে ভিয়া দেল পানিকো চোরদের ধরন এবং স্বভাব। কিন্তু তোমাকে সে আগুন থেকে কি তোমার বাদামটা তুলে নিতে দেবে? দারোগার প্রস্তাব পরিণামে আমার পক্ষে ভয়ানকও হয়ে উঠতে পারে, এবং আমার অনুসন্ধানে হয়তো তা কোনো সাহায্যই করবে না। এই ভয় দেখানোয় কোনো ফল হবে না। আমার কাছে তা বিরক্তির কারণ হয়ে উঠবে এবং অন্য সব ব্যর্থ ঝুঁকির কারণ হবে সেটা। এসব কথা বিবেচনা করে
আমি আমার তৈরি করা রিপোর্টখানা টেবিল থেকে তুলে নিলাম এবং জানালাম রিপোর্টখানা সংশোধন করে এবং একখানা অনুলিপি আমাকে বানাতে হবে। আমার রিপোর্ট থেকে চোরের নামটা বাদ দিয়ে দিলাম এবং এর ফলে নিজেদের খবরাখবর ব্যবহার করে পাপ্পাকে আঘাত করার বিপজ্জনক কাজ থেকে পুলিশ রেহাই পেল। দুজন পুলিশ কনস্টেবল ইতিমধ্যেই জানিয়েছে যে তারা তাকে চোর বলেই জানে এবং আরও অনেক সাইকেল চুরির অদরকারি রিপোর্টের মতন আমার রিপোর্টখানাও পুলিশের বাজে কাগজের ঝুড়িতে ফেলে দেওয়ার সুযোগ পেল। হঠাৎ আমি পকেট থেকে ঘড়িটা বার করলাম, নিজের কপাল চাপড়াতে চাপড়াতে প্রায় চেঁচিয়ে বলে উঠলাম, অন্যমনস্ক, আমি একটা নির্বোধ। বেলা 12:30টার সময় সাপ্তাহিক অরোরা পত্রিকার অফিসে আমাকে হাজির হতে হবে, অথচ সে কথাটা আমি ভুলে বসে আছি। আর এখন 12:15 কাজেই যুক্তিসঙ্গতভাবে আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে পড়তে পারলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাচ্ছি, এমন সময় এক ছোকরা পুলিশ আমার কাছে এসে হাজির হলো। যদিও সে একটাও কথা বলেনি, তবু আমি যখন চুরির কথা বলছিলাম তখন অন্যান্যদের চেয়ে সে বেশি উৎকণ্ঠা দেখাচ্ছিল। বেশ শ্রদ্ধা ও বিগলিত ভাব নিয়ে আমার সামনে দাঁড়িয়ে সে শুধালো, আমাকে একটা অনুগ্রহ করবেন কি? ব্যাপারটা কি তা না বললে কি করে অনুগ্রহ আশা করছেন? চলুন, সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলা যাবে। ওখানে দাঁড়িয়ে তার কথা বলার উদ্দেশ্য তখন আমি বুঝতে পারিনি, তাই একটু অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম। সে ব্যাখ্যা করে জানালো সে চায় না তার সহকর্মীরা তাকে দেখে ফেলুক, কারণ সে আমাকে একটা গোপন কথা বলতে চায়। ব্যাপারটা তার ছেলের সম্পর্কে। ইতিমধ্যে আমি সতর্ক হয়ে উঠেছি, আত্মরক্ষায় প্রস্তুত আমি। বাড়ি নিয়ে হাঙ্গামায় জড়িয়ে পড়া লোকটা আমায় বলেছিল, পুলিশের হাতে সবসময় একটা শেষ রণকৌশল থাকে এবং তাদের শেষ মার থাকে আস্তিনের ভাঁজে। যুবক পুলিশটা একটা দরজা ঠেলে খুলল। নজর পড়ল আর একটা আঁধারে ঢাকা সিঁড়িপথ। অন্ধকারে একটা কাচের দরজার ওপাশে একজন সুন্দরী যুবতী দাঁড়িয়ে রয়েছে। দরজার কাঁচখানা এত মোটা আর নোংরা যে প্রায় অস্বচ্ছ। পুলিশটা সেই যুবতীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেওয়ার সময় বলল, মেয়েটা তার বউ। এবার এই নকল স্বামী তার নকল ছেলে সম্বন্ধে আমার কাছে নানা কথা বলতে শুরু করল। অথবা হয়তো সত্যিই তার একটা ছেলে আছে। ফ্যাসিস্ট আমলে 1938 সালের নভেম্বর মাস থেকে 1943 সাল পর্যন্ত রোমে থাকার সময় যে গোয়েন্দা প্রবর আমাকে ছায়ার মতন অনুসরণ করত, সে আমাকে অধ্যাপক বলে সম্বোধন করেছিল। এখন এই পুলিশটাও 12 বছর বয়সী ছেলের বাপ যেভাবে একজন অধ্যাপকের সঙ্গে কথা বলে, প্রায় সেইভাবে আমার সঙ্গে কথা বলতে শুরু করল। একটা পরীক্ষায় বসতে হবে, তাই সে তার ছেলেকে তবিওলা ইনস্টিটিউটের কোচিং ক্লাসে পাঠিয়েছে। সেখানেই তার পড়াশোনা ঠিকমতো হবে। গত বছর ছেলেটি গিয়েছিল বাড়িতে। আপনার আর আমার মধ্যে কথাটা গোপন থাকবে তাই বলছি। বাড়ি হচ্ছে নির্বোধের শহর। সে আপাতত ওখানেই আছে। গ্রিসের তীরভূমি থেকে খুব বেশি দূরে নয় বাড়ি। তবু খুব কম লোকই গ্রিসে আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে ওর বউ আমার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছিল। এমনকি আমার মুখ খোলার আগেই সে বলল, আমি ঠিকই বলছি। যুবতী নিখুঁত ফ্রিউলির ভাষায় কথা বলছিল। পুলিশটা বাড়ি থেকেই এসেছে, বিয়ে করেছে অথবা রক্ষিতা রেখেছে ফ্রিউলির এই যুবতীটিকে। ব্যাপারটা একেবারেই বিশ্বাসযোগ্য না, কেননা বঞ্চিত হওয়ার জন্য এই পুলিশ ছোকরা কোনো অবিশ্বাসী মেয়েকে পছন্দ করার মতো যথেষ্ট নির্বোধ মোটেই না। আর কোনো পুরুষের দ্বারা ব্যবহৃত হবে এমন দুর্বলও এই মেয়েটি নয় বলে মনে হচ্ছে। যাতে আমি তার সাথে বাড়ি গিয়ে তার ছেলেকে একবার দেখি, তাই সে অনর্গল নানা কথা বলে আমাকে বোঝাতে চাইল, আমাকে রাজি করাবার চেষ্টা করে চলল। থানায় অথবা আদালতে গেলে সবসময় আমি যেমন পালিয়ে আসতে চাই, এখনও তাই চাইছিলাম। তা সত্ত্বেও কিছুটা উত্তেজিত হয়ে জবাব দিচ্ছিলাম, কখনো হ্যাঁ, আবার কখনো বা না। কিন্তু আমার ব্যস্ততাকে কোনো আমলই না দিয়ে বাড়ির প্রতারক তার ছেলে সম্পর্কে গুচ্ছের গল্প বলে আমাকে একেবারে কোণঠাসা করে ফেলল। বাদগুলিওর সময় ছেলেটা ছিল বাড়িতে, যার স্বাভাবিক অর্থ হচ্ছে যে আমরা একজন ফ্যাসিবিরোধী লোকের সঙ্গে আলোচনা করছি। আর মুক্তিযুদ্ধের সময় দেশে যখন ডামাডোল চলছিল, তখন তার ছেলে ছিল বাড়িতে। ফলে সে ঠিকমতো পড়াশোনা করতে পারেনি, শেখেও নি তেমন কিছু। এখন সে লেখাপড়া শিখতে চাইছে, বোধহয় এবার প্রথম থেকে 3য় শ্রেণীতে উঠবে।
এ সম্বন্ধে আপনি কি বলেন অধ্যাপক? ছেলেটিকে দেখার জন্য অধ্যাপক কি দয়া করে একবার আমাদের বাড়িতে যাবেন? মেয়েটি অনুরোধ জানালো। আমার দিকে তাকিয়ে মেয়েটি নির্লজ্জভাবে হাসছিল। যেসব ভালো স্বভাবের মেয়ে অবস্থা বিপাকে পুরুষদের কাছে ধরা দিতে বাধ্য হয় এবং পরে যাই ঘটুক না কেন স্বাভাবিক অবস্থাকেই তারা মেনে নেয়, তাদেরও এমনভাবে হাসতে দেখেনি কখনো। এভাবে অনুরোধ করো না, এটা সম্ভব না। আর অধ্যাপকের মনে হয় তারা আছে। পুলিশটা প্রতিবাদ জানালো, যেন সিদ্ধান্ত গ্রহণ করাটা তার উপরই নির্ভর করছে। তাই আমাকে সম্মত করার জন্য সে বলতে লাগলো, বোধহয় রাত ৮টার আগে আমি এ জায়গা ছেড়ে যেতে পারবো না। আসলে এই সিঁড়ি ছেড়ে আপনার সাথে উঠোন পর্যন্ত যাওয়াও আমার পক্ষে এখন সম্ভব নয় অধ্যাপক। আমাকে সম্মত করার জন্য যুবতী আরেকবার চেষ্টা করল এবং জানালো সে সব ব্যাপারেই যথেষ্ট ইচ্ছুক। তার সাথে সম্পর্ক পাতালে আমার খুব বেশি পয়সাও খরচ হবে না। আমাকে সে তবিওয়ালা ইনস্টিটিউট সম্পর্কেও নানা গল্প কথা বলতে শুরু করল। থানা থেকে বেরিয়ে সাইকেল চালিয়ে ভিয়া দেল্লা স্কার্ফা, ভিয়া রিপেত্তা, লুঙ্গো তেভেরা ইত্যাদি পেরিয়ে নিজের বাড়িতে হাজির হলাম। স্থির করেছি আজ সাইকেলের খোঁজে বেরোবো না, অন্তত সাময়িকভাবে, কেননা ঘটনা ক্রমেই বড় জটিল হয়ে উঠেছে। বিষণ্ণ মনে ভাবলাম, আর কখনো ওই সাইকেলখানা আমি খুঁজে পাব না। ঠিক এই মুহূর্তে বোধহয় কোনো পুলিশের পরামর্শে চোরগুলো আমার সাইকেলখানা খুলে ফেলতে শুরু করেছে, অথবা এর মধ্যেই তারা হয়তো সব খুলে ফেলেছে। থানার অভিজ্ঞ দারোগা এই বিপদের সম্ভাবনা ভেবেই বলেছে, দেখি, ও অঞ্চলে আমাদের একজন চর আছে, তাকে আমরা কাজে লাগাবো। তোমার সাইকেল ফেরত দেওয়ার জন্যে আমরা যথাসাধ্য চেষ্টা করব, ভালো করে তদন্ত করব। নির্ঘাত এতক্ষণে চোরগুলো সাইকেলখানা খুলে ফেলেছে। প্রতিটি অংশ, প্রায় সব বল্টু আর স্ক্রুগুলো খুলে আলাদা করছে। মনে মনে দুঃখ করতে লাগলাম। আজ হয়তো তারা হ্যান্ডেলের একটা হাতল বেচে দেবে, কাল দেবে অন্যটা। অথবা হয়তো এভাবে কাজটা ওরা নাও করতে পারে। আমার কাছ থেকে চুরি যাওয়া সাইকেলখানা খোঁজার ব্যাপারে আমার পারদর্শিতা দেখে ওরা নির্ঘাত এখন সতর্ক। তাই সাইকেলখানা খুলে ফেলে এক একটা অংশ আলাদা করে বেচবে। তবে আজ তা করবে না, কালকেও না। কবে আর কোথায় বেচবে তা কে জানে। তোমার কাছ থেকে যে সাইকেলখানা চুরি হয়ে গেছে তার হ্যান্ডেলের রং কি ছিল? ১ বছর পরে তা কি বলা তোমার পক্ষে সম্ভব? তবু আমি বলছি, আমার সাইকেলের যে কোনো অংশ আমি ঠিক চিনতে পারব। কোনো লোকের পক্ষে যে কোনো কাজই করা সম্ভব, কিন্তু পুলিশের সাহায্য নিয়ে চোরের বিরুদ্ধে সে কিছুই করতে পারবে না। আদৌ তাদের কোনো বাধা দিতে পারবে না। হয়তো পুলিশই চোরদের জানিয়ে দিতে পারবে যে তারা কি করবে। সুতরাং তোমার সাইকেল খুঁজে পাওয়ার আশা তুমি একদম ত্যাগ করতে পারো। আরও সাংঘাতিক ঘটনা হলো, তারা এমনকি চোরদের হাতে রাখবে। যদি ফ্যাসিস্টরা আবার ক্ষমতায় ফিরে আসে, তবে তাদের লেলিয়ে দিতে পারবে ফ্যাসিস্ট বিরোধীদের উপর, অথবা যদি ফ্যাসি বিরোধীরা ক্ষমতায় থাকে তবে চোরদের হামলা করতে পাঠাবে ফ্যাসিস্টদের উপর। আমি এখন অনিশ্চিত এবং নিরাশ। মনে মনে ভেবে নিলাম, আমার ১৫,০০০ লিরা দিয়ে কেনা সাইকেলখানা চিরকালের জন্য খোয়া গেছে। একটা সময় একখানা সাইকেলের দাম ছিল ১৫,০০০ সেন্টিম, ১ লিরা শতাংশ। আর আজ সেই সাইকেলের দাম ১৫,০০০ লিরা। কিন্তু আসল ঘটনা হচ্ছে, বিশেষ করে এই ঝোড়ো রাজনৈতিক দিনগুলিতে একজন গরিব মানুষের ১৫,০০০ সেন্টিম তার কাছে ঘাম ঝরানো ১৫,০০০ লিরার সমান। এছাড়া, এবং বোধহয় এটাই হচ্ছে ঘটনাটার আসল অর্থ, যে একজন যে অন্যের জিনিস ছিনতাই করে তার কাছে এই ১৫,০০০ লিরা হল তার একদিনের শ্রমের মজুরি। আর অন্যজন, যার গায়ে চোরের ছাপ নেই, সে সৎ, তার অন্তত ১৫ দিনের মজুরি হল ১৫,০০০ লিরা। কাজেই যে চোর নয় সে নিঃসন্দেহে এটা তার পক্ষে ক্ষতিকর বলে মনে করতে পারে। ১৫ দিন বেশি, ১৫ দিন কম, সবই এক কথা। গ্রন্থসত্ত্বের আইন কোনো দিনই ইতালিতে সুষ্ঠুভাবে চালু হয়নি। অতীতেও এই একই কথা হয়েছে, তা সে ৭খানা বইয়ের লেখক বা খবরের কাগজের ভেতরের পৃষ্ঠায় ৭০টা প্রবন্ধ লেখা লেখক যেই হন না কেন। দেশে আজও সত্যি সত্যি এমন পুস্তক প্রকাশনা আছে যে বর্বরের মতো সাহস নিয়ে লেখকদের বেশি অর্থ দিতে চায় না, এমনকি প্রাপ্য রয়্যালটি পর্যন্ত দেয় না। কেউ কেউ আগাম হিসেবে দেয় ২,০০০ লিরা, তারপর আর কিছুই দেয় না।
ওসিলা দেখায় বইখানার রাজনৈতিক মতবাদ ঝঞ্ঝাট সৃষ্টি করেছে, অথবা পুস্তক বিক্রেতারা তার পাওনা দিচ্ছে না, ইত্যাদি। প্রকাশকদের পক্ষে রয়েছে অগণিত ওজোর ওসিলা, তাই লেখকরা একজোড়া বা মেরে কেটে দুজোড়ায় জুতোয় কাজ চালাতে বাধ্য হয়। আর সে জুতো জোড়ার দাম বড়জোর 10,000 লিরা। সেই জুতো পরেই তাতে সম্পাদকের দপ্তরে দপ্তরে হন্যে হয়ে ঘুরতে হয় লেখা বেচার জন্য। এরই মধ্যে যাতায়াতের জন্য বাসের ভাড়া এবং কাগজের দাম, খরচ খুবই সামান্য। তার সাথে যোগ হয় কালির দাম। এই কালি কালোবাজার ছাড়া কোথাও মেলে না। শেষটায় টাইপিস্টের মজুরি লাগে অনেক। সবকিছু বলা আর কওয়া হয়ে যাওয়ার পর এখন যা খরচ পড়ে তার চেয়ে অনেক কম রেস্ট তো ঘরে আনে। সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে, টাইপিস্ট থেকে মুচি সকলেই আমাদের দরিদ্র লেখক বলে মনে করে, বলে এ কাজ করবেন না। যে কাজে পয়সা পাওয়া যায় না সে কাজ করার কোনো অর্থই হয় না। কালোবাজার বুদ্ধিজীবীদের কোনো দাম দেয় না, এমনি রাজনৈতিক নেতারাও দেয় না। অবশেষে ঠিক করলাম আমার এই 15,000 লিরা দামের সাইকেলখানা উদ্ধারের জন্য আরও কিছু সময় নষ্ট করব। তাই এই নতুন অসম্মানের কাহিনী নিয়ে একখানা বই লিখতে বসলাম। কোনো কিছু হারিয়ে ফেললে যতক্ষণ না আমাকে দেওয়ালে মাথা ঠুকতে হয়, ততক্ষণ আমি তা খোঁজা থেকে অতীতে বিরত হইনি, বা বর্তমানেও হই না। বোঝাতে চাই এই ক্ষতি আমার কাছে অপূরণীয়। এই খোঁজাখুঁজির ব্যাপার নিয়ে একটা সত্যি কথা বলছি। আমার কাছ থেকে যে 5খানা সাইকেল চুরি হয়েছিল আগে, তার মধ্যে 2খানা আমি খুঁজে বার করতে পেরেছি। ভিওস্লাভিয়া স্টুডিওতে আমার ঘর থেকে এক রাতে প্রথম আমার সাইকেল চুরি হয়েছিল। সে সময় আমার মডেল ছিল যে মেয়েটি, তার নাম অ্যাসিরা। সে যোগসাজশ করেছিল সেরামারঞ্জা থেকে আসা এক পায়ে খুঁতওয়ালা এক মহিলার সঙ্গে। সেটা ছিল চোরেদের আড্ডা। সেই যুবতী মার্চ যদিও আমার প্রিয় ছিল, তবু সে তার তেলের চোরাবাজারি স্বামীর সাহায্যে দরজা ভেঙে আমার ঘরে ঢুকেছিল। ভিতার্ভ এবং সাবিনার তেল বাজারে যাওয়ার জন্য একখানা সাইকেলের বড় প্রয়োজন ছিল তাদের। লোকটা ছিল আমার মডেলের মনের মানুষ, এবং লোকটা তার পক্ষ থেকে বউকে কিছুদিনের জন্য ধার দিয়েছিল। যুবতী এক পায়ে খোঁড়া হলেও দেখতে ছিল অপরূপ সুন্দরী। একমাথা চুল, দুটো উজ্জ্বল চোখ, চতুর বাকপটু জিহ্বাসহ তার ছিল একজোড়া সুডোল স্তন। মহা উৎসাহে সে স্বামীর প্রতি বিশ্বাসঘাতকতা করত। শয্যা সঙ্গিনী হিসেবে ছিল অসাধারণ। তার পায়ের কাজ বিছানায় তত ভালো নয়, তবে আমি সেদিকে নজর দিতাম না। তার অবশিষ্ট অঙ্গের দিকেই আমার নজর থাকত, যা অস্বাভাবিকভাবে আশ্চর্য কমনীয়। 2 যুবতী মিলে তেল চোরকে দেখিয়ে দিয়েছিল কোথায় আমি সাইকেল রাখি। বোধহয় ওরা দুজনেই আমার আচরণে বিরক্ত হয়েছিল। মডেল ছুকরি আমার কাছ থেকে 2-1টা উপহার আর মাঝে সাঝে বাইরে ঘুরে বেড়ানোর সুযোগ ছাড়া আর বেশি কিছু পেত না। ওই খোড়া যুবতীও মনে হয় বিরক্ত হয়েছিল, কেননা ওকে উপভোগ করার ব্যাপারে অল্পদিনের মধ্যেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। 3 জন মিলে সন্ধ্যাবেলা আর না হয় খুব ভোরে চুরি করতে ঢুকেছিল। ওরা সুযোগটা পেয়েছিল কেননা বাড়িখানার আয়তন বলতে গেলে একটা ছোটখাটো গ্রামের মতন। দীর্ঘ সিঁড়ি আর উঠোন জুড়ে ঝোপঝাড়। দারোয়ানকে বড় বেশি কাজ করতে হতো, তাই অন্যান্য রোমান দারোয়ানদের মতোই সেও ছিল অসাবধানী। এই 3 বদমাইশ মিলে অনায়াসে ছেনি হাতুড়ির সাহায্যে দরজার তালা ভেঙে ঢুকেছিল আমার স্টুডিওতে। পরের দিন সকালেই খোড়া মেয়েটা আমার স্টুডিওতে ঢুকে চুম্বনে সোহাগে আমাকে ভরিয়ে দিল। গালাগাল করে তাড়িয়ে দেওয়ার পরেও ওকে আবার ফিরে আসতে দেখে আমি অবাক হয়ে গেলাম। এমনও হতে পারে হয়তো আমি বুঝতে পারছি না, কিন্তু ওকে আর এখন আমি তেমন তৃপ্ত করতে পারছি না। কিংবা হয়তো কারণটা এই, এবং এই কারণটা হয়তো সত্যি যে অতীব বীর্যবান হওয়া সত্ত্বেও এই যুবতীকে পরিপূর্ণ আনন্দ দান করতে বা তৃপ্ত করতে আমি কোনো দিনই সক্ষম হইনি। অথবা হয়তো এর অন্য কোনো কারণও থাকতে পারে। ভেবে আমি বেশ ক্লান্ত হয়ে পড়লাম। ঘটনাটা হচ্ছে, সেদিন সকালে আমার মেজাজটাও ভালো ছিল না। আর এই বাচাল রমণীর হাত থেকে রেহাই পাওয়ার জন্যে শেষে বাইরে কোথাও পালাবো ঠিক করলাম। চলে এলাম মেয়েটাকে নিয়ে বাইরে, রাস্তায়। তারপর একটা মতলব মাথায় এলো। ভাবলাম সাইকেলে চেপে একা চলে যাব গ্রামের দিকে। সেখানে রোদে শুয়ে থাকব এবং মন থেকে এই বাজে রসিকতার রেশ ছেড়ে ফেলব। খোড়া মেয়েটা কিন্তু সাইকেল আনতে আমাকে বাধা দিল। না গো, আমার সাথে হেঁটে চলো না,
পিয়াজা রিসোর্ট জিমন্ততে। সন্দেহের কোনো কারণ না থাকা সত্ত্বেও ওকে কিন্তু আমি এর মধ্যে সন্দেহ করতে শুরু করেছি। কারণটা অবশ্য বুঝতে পারছি না। এখনও কেউ বুঝতে পারে না ভগ্নহৃদয়া রমণী কী করবে। সহসা সে আমাকে মেজাজ দেখাতে শুরু করল। দারুণ উত্তেজিত। ভেবে দেখলাম আমি যদি এখন ওর সাথে পিয়াজা রিস অরজিমন্তে পর্যন্ত যাই, তাহলেও ফেরার সময় পায়ে হেঁটে আসার মধ্যে কোনো সার্থকতা নেই, বরং সাইকেলে চেপে ফিরে আসাই ভালো। তাই ওকে দাঁড়াতে বলে আমি স্টুডিওর দিকে এগোতেই দেখলাম দরজা ভাঙা। সবেগে স্টুডিওর মধ্যে ঢুকতেই নজরে পড়ল সাইকেলখানা হাওয়া। তারপর আবার বারান্দা দিয়ে ছুটে নিচে নামলাম। মেয়েটা তখনও উঠোনে অপেক্ষা করছে। এই দুর্ঘটনার কথা শুনেও সে এতটুকু অপ্রতিভ হলো না। মনে হলো সে এ ব্যাপারে একেবারে উদাসীন। দরজা কেমন করে ভেঙেছে এ সম্বন্ধেও তার মনের কোণে এতটুকু বিস্ময় সৃষ্টি হলো না। তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য এক ধরনের প্রায় বোধাতীত উদ্বিগ্ন ভাব কেবল প্রকাশ করছিল সে। আর এই জন্যই অনুভব করলাম মনে মনে তাকে যে সন্দেহ করছি তা ঠিক। শুধু সে আর আমার মডেল এসিরাই জানে প্রতিদিন ৮ তলায় সাইকেলখানা টেনে না তুলে আমি সেটা আমার স্টুডিওতেই রেখে দিই বরাবর। চলে যেতে বললাম ওকে, কারণ এখন ব্যাপারটা একটু অনুসন্ধান করে দেখতে হবে। এখন আর সময় নষ্ট করার জো নেই। থানায় গিয়ে এখনই অভিযোগ জানাতে হবে, সাহায্যের জন্য অনুরোধ করতে হবে, নিজেকে সাহায্য করার জন্য নিজেকেই ব্যগ্র হতে হবে এবং চোরের পেছনে ছুটোছুটি করার জন্য সবচেয়ে আগে আরেকখানা সাইকেল জোগাড় করতে হবে। ২ বছর আগে এ কাজ করা অনেক সহজ ছিল। এক সাইকেলের গুদামের মালিকের কাছ থেকে যথেষ্ট ভাগ্যগুণে মিলানো কারখানায় তৈরি আরেকখানা সাইকেল ন্যায্য মূল্যে কিনেও ফেললাম। ভাগ্য আমার সহায় ছিল। সামরিক কাজে এই সাইকেলের মালিক তখন শহর ছেড়ে চলে যাচ্ছিল। আমার নতুন সাইকেলে চড়ে আমি রোমের রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করলাম, কিংবা আরও সঠিকভাবে বলতে হলে আমার পুরনো সাইকেলটার খোঁজে রোমের রাস্তায় রাস্তায় নতুন সাইকেলটা ঘুরতে আরম্ভ করল। রোমের সেই সব অঞ্চলে ঘোরাঘুরি শুরু করলাম যেখানে যেখানে অগণিত চোর ডেরা বেঁধেছে। ঘুরতে লাগলাম ট্রায়াম্ফেল কোয়ার্টার ও রেজোলা সেকশনে, তারপর পোর্তা ক্যাভেলারগেরির আশপাশে আশপাশে চষে বেড়ালাম। এখানেই মডেল ছুকরি খোড়া মেয়েটা আর তার স্বামী থাকত। মনে পড়ছে একজন ভালো পর্যবেক্ষক হিসাবে কথাটা আমার এখনও স্মরণে আছে। মনে আছে সেদিনের প্রতিটি ঘটনা। এক সন্ধ্যায় ওই ২ যুবতীর সঙ্গে আমি তাদের বাসায় যাচ্ছিলাম। পথের উপর অ্যাসিরা এক সাইকেলের দোকানদারের সঙ্গে কথা বলার জন্য থামল। আমরা যখন যাচ্ছিলাম তখন লোকটা অ্যাসিরাকে দেখে চোখ নাচালো, ইঙ্গিত ছুড়ে দিল এবং লোকটার সঙ্গে যে তার ভাব ভালোবাসা এবং মধুর সম্পর্ক আছে তা গোপন না করে অ্যাসিরা দাঁড়িয়ে পড়ে তার সঙ্গে হালকা আলাপ জুড়ে দিল। যা হোক, দুজন মানুষের মধ্যে, বিশেষ করে একজন নারী এবং একজন পুরুষের মধ্যে কী সম্পর্ক তা আন্দাজ করে নেওয়া খুব সহজ ব্যাপার। স্পষ্ট বোঝা গেল তার সাথে অ্যাসিরা যথেষ্ট মাখামাখি আছে। জানি মেয়েটার একজন মনের মানুষ আছে, কিন্তু সেই লোকটা এমন লোক যে তার প্রণয়িনী যাই করুক না কেন সেদিকে চোখ বুজে থাকে। মেয়েটার সত্যিই অনেক বন্ধুবান্ধব আছে, বুড়ো নাপিত, সরাইওয়ালা, আচার বিক্রেতা। তারা যুবতীর ভালোবাসার বদলে তাকে মদ আর পনির উপহার হিসাবে পাঠায়, আতর আর সাবান। একটা গরিব মেয়ের কাছে রুটি আর পনিরের চেয়ে আতর অনেক বেশি মূল্যবান উপহার। তখন কিন্তু আমি সাইকেলে চেপে ওই মডেলের আস্তানার চারপাশে ঘোরাঘুরি করেছি। প্রথম প্রথম কথা ছলে লোকজনকে জিজ্ঞাসা করেছি এই মেয়েটিকে কেউ সাইকেলে চড়ে যেতে দেখেছে কিনা। প্রত্যেকেই জবাব দিয়েছে, না, দেখিনি। একদিন একটা ওসিলা নিয়ে মেয়েটার বাড়িতে ঢুকে পড়লাম। জঘন্য জায়গা, ভেঙে পড়া একটা সিঁড়ি, একটা রান্নাঘর, পাতিনির উত্তরাধিকার নামের ছবিতে ঠিক এমনই একখানা ঘর রয়েছে। ধোঁয়ায় কালো হয়ে গেছে থামগুলো, দেওয়ালগুলোর রং মাংসের ওপরটার মতো কালচে। একটা বড় প্যাকিং বাক্স হচ্ছে টেবিল, আর দুটো ছোট বাক্স হলো চেয়ার। ছোট একটা শোবার ঘর আর নোংরা রান্নাঘরটার মধ্যে আড়াল হিসাবে দরজাটার পাল্লার কোনো অস্তিত্ব নেই। বোধহয় কোনো শীতের রাতে অ্যাসিরা দরজার পাল্লা দুটো চেলা করে উনুনে পুড়িয়েছে। গরিবরা তো এমন করেই থাকে, তারা সব ভেঙে ফেলে।
যখন ক্ষুধার্ত থাকে তখন তো নাগালের মধ্যে যা কিছু পায় সব নষ্ট করে। একমাত্র জল গরম করতে বা এক মুঠো গম সিদ্ধ করতে তারা একটা গোটা বনই পুড়িয়ে ফেলতে পারে। আমি একবার তাদের এক বড়লোকের বাড়ি লুট করতে দেখেছিলাম। কাচের একটা চীনা আলমারির মধ্যে ছিল কয়েক সেট ডিশ, কফি পরিবেশনের জন্য সম্পূর্ণ তৈজসপত্র, জাপানি চীনামাটির ঘিয়ে রঙের ছোট ছোট 1 ডজন কাপ, দারুণ সুন্দর। এছাড়াও ছিল একটা কফির পাত্র, চিনির একটা বয়াম। কিন্তু সেই লুঠেরা হতভাগা গুন্ডাদের কোনো কাণ্ডজ্ঞান ছিল না। তাহলে কেউ সম্পূর্ণ কফি সেটটা নিত, কেউ নিত চিত্রাঙ্কিত কাপগুলো সেট, অন্য কেউ নিতে পারত চায়ের বাসনগুলো। ওহো না, তারা সব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছিল। কাজেই একজন ভাগে পেল 2টো কফির কাপ, একখানা চায়ের চামচ আর একখানা লেবু পেশার যন্ত্র। অন্যজনের ভাগে পড়ল 4টে কফির কাপ, 2টো চায়ের চামচ ইত্যাদি। যদি তারা চুরি ছাড়া আর কিছু না করত তবে বোধহয় সেটা মঙ্গলের হতো। অন্তত তারা যুক্তিসম্মতভাবে এবং পরিকল্পনা মাফিক চুরি করতে শিখত। তাহলে সেটগুলো আর এভাবে ভাগাভাগি করতে হতো না। যদিও ওখানে কোনো দরজা ছিল না, তবু রান্নাঘরের মাঝখানে একটা বিশাল টিনের গায়ে অ্যাসিয়ার ছোট ভাই নিজেকে হালকা করার জন্য প্রস্তুত হচ্ছিল। তাকে জিজ্ঞাসা করলাম, এই, তোর দিদি কোথায় রে? জানি না। কোথায় গেছে? জানি না। তোর মা কোথায়? জানি না। আর তুই তুই একা এখানে কি করছিস? জানি না, যাও। হ্যাঁ রে, তোর ঠান্ডা লাগছে না? না, জানি না। বড় বাড়াবাড়ি করছিস, চেঁচিয়ে বললাম। তোর ঠান্ডা লাগছে কিনা তাও জানিস না? যা, বিছানায় গিয়ে চুপচাপ শুয়ে থাক। বাচ্চা একটা কুকুর যেমন পেছনের 2 পায়ের মধ্যে লেজ ঢুকিয়ে নোংরা নর্দমায় গিয়ে সেধোয়, তেমনি সেই ছোড়া তার নোংরা বিছানার নিচে গুড়ি মেরে ঢুকল। শুধু কি নোংরা, একেবারে দুর্গন্ধযুক্ত। ডোরাকাটা, কলঙ্ক চিহ্ন ভরা নানা রঙের ভৌগোলিক নকশা আঁকা বিছানার চাদরটা, যদি এই সুতো জড়ানো জট পাকানো খণ্ড খণ্ড চাদরের টুকরোগুলোকে চাদর বলা যায় ডোরাকাটা চাদর, আর তা এরকম একমাত্র দুর্দশাগ্রস্ত বিছানাতেই পাতা আছে বলে কল্পনা করা যায়। অথচ অ্যাসিয়ার দেহসৌষ্ঠব নিখুঁত, চোখের হালকা রূপ যেটা ফুটিয়ে তুলেছে, তার মাথার একরাশ কালো চুল যা তার কপাল ঘিরে সৃষ্টি করেছে এক মনোরম সৌন্দর্য। সে ঘটকের মতো দুরন্ত শক্তি নিয়ে এই বিছানায় শুয়ে প্রেম ভালোবাসা করে, আবার একসাথে অনেকগুলো মুহূর্ত তাকে নিথর হয়ে দাঁড়িয়ে মডেলের কাজ করতে হয়। অবশ্য সবসময় সে পারে তা না, তাই আমার অনুমতি না নিয়েই উঁচু মঞ্চ থেকে লাফিয়ে নেমে পড়ে মাঝে মাঝে, অথবা চেয়ার থেকে উঠে 2 হাত তুলে ছুটে আসে আমাকে চুম্বন দেওয়ার জন্য। যদি কেউ সত্যিকারের ছবি আঁকিয়ে হয়, তবে তার মডেল যখন তাকে চুমু খাক তা সে মোটেই চাইবে না। নির্দিষ্ট দেহরেখাকে গুলিয়ে দিয়ে মডেল যখন তখন উঠে দাঁড়াবে বা নিথর শরীরের ভঙ্গিরূপ অযথা নষ্ট করবে, তাও কখনো চাইবে না সে। কিন্তু ও আমার জিনিস চুরি করলো কেন? ওর ভাইকে নোংরা চাদরে মুড়ে দিতে দিতে ভাবছিলাম, কেন করলো? এ একটা অকপট জিজ্ঞাসা। আমার প্রেমিক মন তা বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারছে আমার লেখক সত্তা। সে আমার জিনিস ছিনতাই করেছে কারণ সে ক্ষুধার্ত, কারণ তার দুর্দশা, অভাবিত দুর্দশা, যার কিছুটা ফুটে উঠেছে এই ঘরের পরিবেশে। আর একটা কারণ হচ্ছে ওই খোড়া যুবতীর স্বামী, যে আমার মডেল অ্যাসিয়ার মনের মানুষ। সেই অখ্যাত প্রেমিক একখানা সাইকেল জোগাড় করার দায় তার উপর চাপিয়ে দিয়েছিল। কি করে সে ভিটাচার্ব অথবা আরও দূর কোনো জায়গায় তেলের খোঁজে যাবে একখানা সাইকেল ছাড়া, অর্থাৎ একখানা সাইকেল কেনার মতন রেস্ট যখন তার হাতে নেই? এটা সত্যি কথা, সে কালোবাজারে কাজ কারবার করে। কিন্তু ওহো, কালোবাজার! কালোবাজারে কতজনকে আমি দেখেছি যারা সেখানে ব্যবসা করে ধনী হয়েছে অথবা সেই পথে পৌঁছতে পেরেছে, তারপর আকস্মিকভাবে এই দুঃসময় এসেছে দেশে। আগের চেয়েও অধিক দারিদ্র্যের মধ্যে তারা এখন নিমজ্জিত হয়েছে। কতগুলো যুবতী মেয়ে ছিল যারা মাছ আর আচার বেচত কালোবাজারে। নরিকা অথবা ফ্যাব্রিয়ানো কিংবা এসকোলি পিমেনোর সত্যিকারের আচার, যা রোমের বিশ্বাসী ঈশ্বর ভক্তরা ভক্তির নমুনা হিসেবে হোলি ফাদারকে পাঠাত, জার্মান যুগকাষ্টে পিষ্ট রোমের দরিদ্র জনসাধারণের মধ্যে বিতরণ করার জন্য।
যখন এই সব মাল ভ্যাটিকানের ট্রাক ভর্তি হয়ে বিপজ্জনক রাস্তা দিয়ে আসতো, তখনই এসব মাল ট্রাক থেকে চুরি হতো। কখনো কখনো কেউ কেউ ছোট ছোট ঝুড়ি ভরে নিজেই আনতো, অথবা ছোট ছোট দড়িতে ঝুলিয়ে আনতো। আমার পেটেও গেছে এর অনেক। সাইকেলবিহীন অবস্থায় চুরি করতে অক্ষম হয়ে খোড়া যুবতীর স্বামী অ্যাসিরা সাহায্য চেয়েছিল, তাই সে রাজি হয়েছিল এ কাজ করতে। একটা তালা ভাঙার জন্য আনা একটা বল্টু, একটা হাতুড়ি এবং সাঁড়াশি দেখে প্রমাণিত হচ্ছে চুরি যাদের পেশা এমন চোরদের কাজ এটা নয়। একটা তালা তোর যন্ত্র নিয়ে কোনো রকম শব্দ ছাড়া অনেক বেশি দ্রুত এবং কার্যকরভাবে তালাটা খুলে ফেলা হতো। এই তালাতোর যন্ত্র সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তাদের বলছি, এটা হচ্ছে সমকোণে বাঁকানো একটা সামান্য তার মাত্র। এটার ব্যবহার কি করে করতে হয় তা আমি নিজেও জানি। একবার আমার চাবি হারিয়ে গিয়েছিল, তখন এক তালা চাবির মিস্ত্রিকে এটা ব্যবহার করতে দেখেছিলাম। তালা না ভেঙে কি করে দরজা খুলব বুঝতে পারছিলাম না। মিস্ত্রি এই যন্ত্রটা দিয়ে তালা খুলেছিল। তাছাড়া ওই 3 চোর যে ভয়ও পেয়েছিল, সেটা দেখে পরিষ্কার মনে হয় যে ওরা পেশায় চোর নয়। কেননা আসল চোর শান্ত মনে কাজ করে। যেমন ইরেজার ব্যবহার না করে আমি লিখি, অথবা শল্য চিকিৎসক যেমনভাবে আক্রান্ত অথবা রুগ্নদেহে তার হাতে ছুরি ঢুকিয়ে দেয়। এত তাড়াহুড়ার মধ্যে আমার চোরেরা কাজ ছেড়েছিল যে যাওয়ার সময় দালানের একখানা বেঞ্চির নিচে সাঁড়াশিটা ফেলে গিয়েছে। সাইকেলখানা হাতিয়ে নিয়েই তাড়াতাড়ি পালাতে চেষ্টা করার জন্যই এটা হয়েছে। সেটাকে কুড়িয়ে নিয়ে আমার ব্রিফকেসে ভরে রেখেছিলাম। এখন সেটা বার করে ছেলেটাকে শুধালাম, এটা দেখেছিস? তোর দিদি এটা সিঁড়ির ওপর ফেলে এসেছিল, কুড়িয়ে এনেছি, তোকে ফেরত দিয়ে যাচ্ছি। সাঁড়াশিটার দিকে তাকিয়ে ছেলেটা অকপটে জবাব দিল, ওটা দিদি অ্যাসিরার নয়, আমাদের তো কোনো সাঁড়াশি নেই, ওটা ওই খোড়া মহিলাটার জিনিস। যখন জানার জন্য পিড়াপিড়ি করছিলাম যে কেন এটা খোড়া মেয়েটার আর সেই বা কেমন করে জানলো এটা তার, তখন বাচ্চা ছেলেটার সাঁড়াশিটার একটা হাতল দেখিয়ে বলল, এর একটা হাতল অনেক ছোট, একদিন একটা বাক্সের তালা খুলতে গিয়ে ভেঙে গিয়েছিল। ছেলেটা কিন্তু এখন আর বলছে না আমি জানি না, বরং অনেক কথাই বলছে। অকপটে অথবা প্রাথমিক চতুরতার জন্যই সে এভাবে কথা বলছিল। কেননা তাদের পারিবারিক বন্ধু ওই খোড়া মেয়েটার সাঁড়াশিটা সে কথা বলে ফেরত পাওয়ার আশা করছিল। তাকে এটা ফেরত দেওয়ার কথা ছিল না আমার, কিন্তু তার জিনিসটা ফেরত পাওয়ার খুব ইচ্ছে। যখন বললাম দেব না ফেরত, তখন সে কাঁদতে শুরু করলো। ওকে শান্ত করার জন্যে আর ওর দিদি কোথায় এখন সেটা জানার জন্যই বললাম, তোর দিদিকে এটা ফেরত দেব, বল কোথায় সে, এবং তাকে এটা ফেরত দেওয়ার জন্য এক্ষুনি তার কাছে যেতে চাই। সে তখন জানালো অ্যাসিরা ওই খোড়া মহিলাটার সঙ্গেই বেরিয়েছে, এর বেশি সে আর কিছুই জানে না। কোথায় গেছে ওই দুজন? সকাল 8টা পর্যন্ত তো খোড়া মেয়েটা ছিল আমার সাথে। তারপর একখানা নতুন সাইকেল কিনতে আমার ঘণ্টাখানেক সময় লেগেছে। তারপর এসেছি অ্যাসিরার বাড়ি। ইতিমধ্যে ওদের উপর যে আমার সন্দেহ হয়েছে তা জানিয়ে তার স্বামীকে সাবধান করার জন্য সে ছুটেছে নিজের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্য তার স্বামীর, কেননা সে তখন এক সাইকেল মিস্ত্রির কাছে গিয়েছিল আমার সাইকেলখানা যাতে আর চিনতে না পারা যায় তার ব্যবস্থা করতে। ব্যাপারটা এখন যে জায়গায় গড়িয়েছে তাতে অ্যাসিরা, খোড়া মেয়েটা এবং সাইকেল চোরকে খুঁজে বার করা কঠিন হবে না। এই পোর্তা ক্যাভেলোগেরি এবং ভ্যাটিকান রেল স্টেশনের আশেপাশে যে 3-4টা সাইকেলের দোকান রয়েছে তারই কোনো একটার মিস্ত্রি হতে পারে সে। সাইকেল চালিয়ে 50 গজের মধ্যেই যে দোকানটা রয়েছে, প্রথমে সেটায় হাজির হলাম। ভদ্রতা দেখিয়ে দোকানির কাছে এগিয়ে গেলাম। ভালোভাবেই জানি সাইকেল টিউবের আঠা আর বাজারে পাওয়া যাচ্ছে না, কাজেই নতুন একটা কেনার ঝুঁকি না নিয়েও তার কাছে আঠা পাওয়া যাবে কিনা জিজ্ঞাসা করতে পারা যায়। কাজেই কোনো একটা জিনিসের খোঁজ করে এবং পরে তা কিনতে না চেয়ে বোকামি করার প্রয়োজন হবে না আমার। সাইকেলের টিউব সারাবার আঠা আছে? কোনো জবাবই দিল না সে। সে জানে তার কাছে ও মাল নেই আর তা পাওয়াও অসম্ভব, তাই জবাব দিয়ে সময় নষ্ট করল না। অথচ ওর কাছ থেকে একটা জবাব পেতে চাইছিলাম, কেননা দাঁড়িয়ে থাকতে থাকতে দেখতে চাইছিলাম সে ওখানে সাইকেলখানা খুলছে কিনা, অথবা এর মধ্যেই খুলে ফেলা হয়েছে কিনা। যদি ওপাশে রাখা বেঞ্চের ওপর আমার নজর পড়ে প্যাডেল খোলা অবস্থায় একটা সাইকেল, অথবা একখানা চাকা, অথবা সাইকেলের একটা হ্যান্ডেল, তাহলে সেগুলো নিশ্চয়ই আমার সাইকেলেই লাগানো ছিল। কিন্তু না,
এখানেই প্রাথমিক খোঁজ শেষ করে গেলাম আর একটা দোকানে এবং এই ধরনের অভিনয় করলাম। দীর্ঘ কাহিনী এবার সংক্ষেপে বলছি। ৩-৪টা পার্কের চারধারে ঘুরলাম, গোটা ৩০ রাস্তায় অনুসন্ধান করলাম, কিন্তু সবই বৃথা। অ্যাসিরা আগের দিন সন্ধ্যাবেলা যে সাইকেলওয়ালাকে চোখ মেরে ইঙ্গিত করেছিল, তার কাছে যাওয়ার কথা মনে পড়ল। ধরো টাকার ব্যাগ অথবা কুকুর, এই ধরনের কিছু হারিয়ে খুঁজে পাওয়ার মধ্যে যে কত আনন্দ, সে অভিজ্ঞতা যদি কখনো না পেয়ে থাকো তবে আশা করি তা এখনই পাবে। তোমার ভাগ্যে খারাপ কিছু হোক তা আমি চাইছি না, কারণ সেটা হবে নিষ্ঠুরতা। কিন্তু আশা করব তোমার কুকুরটা হারাবে এবং তাকে আবার খুঁজে পাওয়ার আনন্দ তুমি যথাসময়ে লাভ করবে। এই আনন্দ এমন যে তার ফলে হারিয়ে যাওয়া বস্তুটির মূল্য বেড়ে যায়। এ এমন এক ধরনের ভাবাবেগ যার মধ্যে আমাদের অহমিকার বেশিরভাগ অংশই ঢুকে পড়ে। নিজের জিনিসপত্রের দিকে নজর রাখার ব্যাপারেও ব্যর্থ, নিজেকে মনে হয় আস্ত একটা আহাম্মক। মহানন্দে মেয়েদের প্রশংসা করা ছাড়া আর কোনো কাজ নেই। সেই তুমি সহসা অনুভব করবে মাটিতে হামাগুড়ি দিচ্ছ না, উড়ে চলেছ ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঝড়ের গতিতে। সহসা আমি উল্লাসে চিৎকার করতে শুরু করলাম, এই তো চোর! আমার সাইকেলটা খুঁজে পেয়েছি, এই যে এখানে, এটাই আমার। আনন্দের আবেগে হাঁপাচ্ছিলুম। এক ছুটে সাইকেলের দোকানের মধ্যে ঢুকে পড়লাম আমি। এক ছোকরা তখন আমার সাইকেলের যন্ত্রপাতিগুলো খুলে ফেলছিল। গ্রামে ছবি আঁকার জন্য যখন বেরোই তখন নানা রঙের বাক্স, ক্যানভাস, ইজেল এবং ক্যানভাস স্ট্রেচার বয়ে নিয়ে যাওয়ার সুবিধা হবে বলে সাইকেলের পেছন দিকে একটা বড় ঝুড়ি লাগিয়েছিলাম। নজরে পড়ল ছোকরা এর মধ্যে ঝুড়িটা খুলে ফেলেছে। তখন খুলছিল মারিলি ডায়নামোটা এবং বিদ্যুৎ বাটিটা। মারিলি ডায়নামো বাজারে বহু আছে, কিন্তু আমারটা চাকার কাছে রয়েছে সিঁদুর লাল একটা দাগ। দাগটা আমি তুলে ফেলিনি, কারণ ভাবেছিলাম সাইকেলখানা টুকরো টুকরো করে খুলে ফেললেও এই দাগ দেখে সহজেই সেটা চিনতে পারব। জানতাম চাকার দাঁতগুলো ঠিক কেমনতর দেখতে। থলের মধ্যে সাইকেলের রেজিস্ট্রেশন নম্বরও লিখে রেখেছি। নিজের হাতে একখণ্ড কালো কাগজ দিয়ে জিনিসটা হচ্ছে বসবার আসনের নিচে একটা ভাঁজে গাঢ় কালিতে আমার নাম লিখে রেখেছি। আমার পক্ষে এটাই মস্ত সাক্ষী। ইতিমধ্যে জমায়েত তামাম জনতার কাছে প্রমাণ করতে পারলাম সত্যি সত্যি সাইকেলখানা আমারই। যখন এসব ঘটেছিল তার অনেক পরে দুটো পুলিশ এসে সেখানে হাজির হলো। তুলকালাম অবস্থা এখন। আমার চিৎকারের দরুন চোরের পক্ষে পালানো সম্ভব হয়েছে বলে পুলিশ দুটো আমাকেই ধমকাতে লাগলো। কিন্তু কোথায় চোর? গেল কোন দিকে? জবাব দিলাম, দোকানদারও তো এখানে নেই। এভাবে চিৎকার করে লোক জড়ো করার জন্যে পুলিশ দুটো বিরক্তি প্রকাশ করল। যদিও এটা একেবারে স্পষ্ট যে আমি যদি চিৎকার না করতাম তবে মোটেই এভাবে ভিড় জমত না। সম্ভবত ঘটনাটা ঘটত এরকম। সাইকেলের দোকানদার অক্ষুস্থলে হাজির হয়েছে, পিছনে দাঁড়িয়ে পুলিশ দুজনকে ইশারা করছে। ঘুষ দেওয়ার ইশারা যা নাকি ওদের প্রচলিত রীতি। এই দৃশ্যের অবতারণা হয়তো তখনও ঘটতে পারত। পুলিশ দুটো আমাকে আর সাইকেলের দোকানদারকে থানায় টেনে নিয়ে যেত। ইতিমধ্যে অন্য একখানা সাইকেল বদলে রাখা হতো, হয়তো দোকানেই রাখত। থানায় নিয়ে যেত সেই বদলি সাইকেলখানাই। ব্যাস, তখন আমার বিরুদ্ধে পাগলামি, ক্রূরতা এবং মিথ্যে বদনাম করার অভিযোগ আনা হতো। দোকানদার আমার বিরুদ্ধে অন্যায়ভাবে তার মানহানি করার জন্য আদালতে মামলা দায়ের করত। অভিযোগ করত আমি তার সম্মানহানি করেছি এবং তাকে মারধর করার চেষ্টা করেছি। আমাকে মামলার খরচ জোগাড় করতে হতো এবং প্রথমেই গ্রেফতার এড়ানোর জন্য আমাকে একজন নামকরা আইনজ্ঞের সন্ধান করতে হতো। যাদের বিরুদ্ধে পাগলামির অভিযোগ রয়েছে আমাকে তাদের সমগোত্রীয় মনে করা হতো। চোরাইমালে সেই ব্যবসাদারের কাছে এরপর আমাকে শান্তভাবে ক্ষমা চাইতে হতো। অতঃপর আদালতের রেকর্ড থেকে আমার নামে দায়ের করা এই মামলা তুলে নেওয়ার ব্যবস্থা করতে হতো। সময়ের এই অপব্যয় ছাড়াও বিচার ব্যবস্থার এক অবাস্তব জগতে অযথা জড়িয়ে পড়ে সততার এক হাস্যকর ধারণার মুখোমুখি হতে হতো। এভাবে পাগলের মতন সাহায্য করো, সাহায্য করো বলে চিৎকার করে আমি যদি আমার সাইকেলখানা ফেরত পাই, তাহলে এজন্য কেউ আমাকে বোকা মনে করলেও আমি মোটেই আপত্তি করব না। পাগলের ভান করে ফ্যাসিস্টদের আমলে কতবার আমাকে পীড়নের হাত থেকে নিজের চামড়া বাঁচাতে হয়েছে। সত্যি, রসিক ও শান্ত স্বভাবের জন্য আমার অভিনয় একেবারে অবিশ্বাসযোগ্য হয়ে ওঠে। প্রয়োজনীয় দিকগুলো হচ্ছে, প্রথমে আসল পাগল ছাড়া আর কিছু হও, এবং দ্বিতীয়ত
সাইকেলখানা খুঁজে বার করে সেখানে আঁকড়ে ধরো।